তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা কিছু বক্তব্য বৃহত্তর নাগরিক সমাজের কাছে পৌঁছে দিতে চাইব। এখানে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, সাংসদ এবং লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমি কুণাল ঘোষ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ একটি সাংবাদিক বৈঠক করে কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য সম্পর্কে আমাদের কিছু বলার রয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আপনাদের সামনে এনে সবিস্তারে কল্যাণবাবু আপনাদের কাছে জানাবেন। প্রথম কথা, জাস্টিস গাঙ্গুলি তার কথা থেকে স্পষ্ট তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন। এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে? যিনি তখনও চাকরি ছাড়েননি, তখনও ইস্তফা দেননি, তিনি বলেছেন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি অথবা বিজেপি আমায় অ্যাপ্রোচ করেছে। বাট দ্য টকস ওয়ার অন হোয়েন না তিনি চেয়ারে বসেছিলেন, তিনি ছুটি নিয়ে গেছেন। ছুটিটা বড় কথা নয়, অর্থাৎ বিচারপতির চেয়ারে বসে তার সরকার বিরোধী পর্যবেক্ষণ রায়গুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য বিজেপির সঙ্গে দরাদরি করতে গিয়েছেন চেয়ারে বসে থেকে। দুই, তিনি এই প্রথম কাউকে দেখা গেল যিনি একটি রাজনৈতিক দলে যোগদান ঘোষণার সময় আপাতত কথাটা বললেন। তিনি বলেছেন আপাতত আমি বিজেপিতে যোগ দিচ্ছি, অর্থাৎ এই দলের এবং এই নির্বাচনী ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিজেই নিশ্চিত নন। কেউ কোনোদিন কোনো দলে জয়েন করার মুহূর্তে আপাতত শব্দটা ব্যবহার করতে পারে না। 3 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার নারদ মামলায় উনি প্রকাশ্যে বলেছেন ওটা কি ছিল, ওটা কি কাগজে মুড়ে, ওটা কি ছিল, ওটা কি টাকা, ওটা কি ঘুষ? পরিষ্কার বক্তব্য, আপনি তো কথায় কথায় সিবিআই বলেন, তো আপনি তো সিবিআই এর পরম ভক্ত, আপনি তো আজও কোনো বিষয়ে সিবিআই এর তদন্তর কথা বলেছেন, তাহলে শুভেন্দু তো সেই সিবিআই এর এফআইআর নেমড। তাহলে আপনি যে দলটায় যোগ দিচ্ছেন বিজেপি, সেই দলটাই তো এই ভিডিওটার ফুটেজটা বার করে শুভেন্দু অধিকারীকে চোর বলে সিবিআই চেয়েছিল। তাহলে সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দল বদল করলো, আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিনচিট দিচ্ছেন কি করে? আপনি মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে আপনি ক্লিনচিট দিচ্ছেন তদন্তের আগে। আপনি আজ আদালত অবমাননা করেছেন। আপনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট দক্ষ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন যে কিভাবে বিচার করতে হয় আমি দেখিয়ে দিয়ে এসছি, এখন বাকি বিচারপতিরা ঠিক করবেন যে আমার মডেলে করবেন নাকি 100 বছর আগের পদ্ধতিতে করবেন। আপনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের অপমান করেছেন নিজের ইমেজ বিল্ডিং এর জন্য। আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। আপনার আজকের প্রেস কনফারেন্স প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের মুখপাত্ররা সঠিক লোককে আক্রমণ করেছিলেন, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন। অভিজিৎ বাবু, ক্যান্ডিডেট হওয়ার সময় আপনাকে একটা এফিডেভিট দিতে হবে। কল্যাণদা এফিডেভিটের আইনের খুঁটিনাটি সব বলে দিতে পারবেন। সারা ভারতবর্ষে বিজেপির
যে সাংসদরা আছেন এবং যারা হবেন তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনেরও ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনার সাহস হবে বলার যে আমি এই পার্টির হয়ে ভোটে লড়বো না? এফিডেভিট থেকে প্রমাণিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির কজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, অপরাধের অভিযোগ আছে, যেগুলো বিচারাধীন। তাহলে অভিজিৎ বাবু আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না, এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরনের অভিযোগ আছে। এবং আমি শেষ করব এইটা বলে, যে ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? যে ভাষায় উনি আজকে বিষোদ্গার করলেন এবং প্রথম রাজনীতিবিদ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে যেভাবে অসহিষ্ণু হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বা অন্য কিছু স্বৈরাচারী মনোভাবের লোকদের মতো আপনি অসন্তোষ প্রকাশ করেছেন যে আপনি কোন কোন হাউসের, আপনি ফিট নন, আপনি অমুক, এত অসহিষ্ণুতা যদি প্রথম দিন প্রথম সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রতি দেখা যায়, সেটা তো খুবই দুর্ভাগ্যের। আমি অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকেও আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমাদের দলের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কুরুচিকর ভাষায় ব্যক্তিগত স্তরের আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি কল্যাণদাকে অনুরোধ করছি বলার জন্য। নমস্কার। দেখুন, আমি অনেক দিন ধরেই বলে আসছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে বিচার করছেন এবং সে কথা আজকে প্রমাণিত যে ওনার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংস্রব ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন। ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার 85% মামলা হয় ডিভিশন বেঞ্চ, না হলে সুপ্রিম কোর্ট সেটা সাইড করে দিয়েছে। আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোনো মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে। ওনার একটা জাজমেন্ট দেওয়ার, জাজমেন্ট যাকে বলে, অর্ডার নয়, জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না, যোগ্যতাই নেই। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন, উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক। এর আগেও আমি বলেছি, প্রেসেও বলেছি যে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন। এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকেও নষ্ট করেছে। এই প্রথম বোধহয় কোনো কলকাতা হাইকোর্টের থেকে কোনো মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে, হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে, না হলে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের, তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক। তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন। উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো। পাড়ার যেমন মস্তান, পাড়ার যেমন রকবাজরা থাকে না, সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো। বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো, ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো। উনি জাস্টিস মহেশ্বরী সুপ্রিম কোর্টের জজ,
সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন, সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্লেস করা আছে। উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য, পরে আবার পিছিয়ে যায়। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে, কুণাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে। সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি, সেই অর্ডার উনি সই করতে সাহস পাননি। উনি আমাদের খুব আইনজীবী হিসেবে খুব প্রসিদ্ধ আইনজীবী, আপনারা জানেন তার নাম, সারা ভারতবর্ষ জানেন, মুকুল রোদগি। মুকুল রোদগির নামে কোর্টের মধ্যে যা ইচ্ছা তাই যা ইচ্ছা ভাষায় বলেছিল। মুকুল রোদগি একবার ওনার বিরুদ্ধে বলেও ছিলেন সুপ্রিম কোর্টে, তারপর থেকে উনি থেমেই ছিলেন। কিন্তু ওনার অভ্যাসই হচ্ছে সবসময় যাকে ইচ্ছে যা ইচ্ছা কমেন্ট করা। উনি অরুণাভ ঘোষকে যা তা বলেছেন, উনি কোর্টে আমাকে যা তা বলেছেন, উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল, সেই অ্যাডভোকেট জেনারেলকে কি ভাষায় কথা বলেছিল যে জানি আপনি কার বুট পায়ে জিভ লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। তাহলে ওনার মান, ওনার শিক্ষা, ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে। উনি আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি, তাই তো? কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে। তা যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে, তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন? তার শিক্ষা এবং সংস্কৃতি কোন জায়গায়? কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল? আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন? আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন, নিজেকে আয়নায় দেখুন। আপনি কে? আপনি নিশীথ অধিকারীর জুনিয়র ছিলেন, সিপিএম এর ঘরানায় বড় হয়েছে, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন, সিপিএম এর দাক্ষিণ্যে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিলেন। বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে, কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে। ও পুরোটাই সিপিএম এর হাত দিয়ে তৈরি, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে ও তৈরি। আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে ওর গৌরিক, খরমুজ, একদম খরমুজ বিচারপতি। ওনার 56 বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টের জজ হয়, বুঝতেই পাচ্ছেন তার জ্ঞানগম্যি কোথায় ছিল। তাও তো তোর দু একটা বন্ধু বান্ধব সেই সময় হাইকোর্টের জজ ছিল বলে কলেজিয়ামে ওর নাম রেকমেন্ড করেছে। 56 বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয়, কেউ হয় কখনো? এমন কোনো মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে, যে আর্গুমেন্টে জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। আবার এমন কোনো মামলা নেই যে মামলাতে ও জজ হিসেবে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে রাজনীতিটাকে, পুরো রাজনৈতিক ফায়দাটাকে তুলেছেন, পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন। উনি একজন মহিলা মিডিয়া পার্সন, একটা চ্যানেলের, সেই মহিলা মিডিয়া মহিলাকে, সাংবাদিক, ওনার কোর্টে থাকতেন, মানে যখন সব সাংবাদিকরা থাকতো, কোনো একটা রিপোর্টিং ওর কোর্টে হওয়ার জন্য উনি ওকে থ্রেট করে দিয়েছিলেন ফোনে। শুধু থ্রেট করা নয়, ওনার হাউসকে ফোন করে ওদের যেন টপ যা থাকে, এডিটার না সাব এডিটার, তাকে বলেছিল ওকে চাকরি থেকে বাদ দিতে হবে। উনি সেই রেঞ্জে গেছেন। উনি সিবিআই দের রাত্রি 8টা সাড়ে 8টার সময় ডেকেছিলেন। একটা সিবিআই এর 7 থেকে 8 জনের টিম ছিল। সেই 7 থেকে 8 জন টিমের মধ্যে 2 জন অফিসার ছিল যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, মানে ওই টিমটাকে বলেছিল। তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, এবং তারা বলেছিল যে না, আমরা আইন মতো চলবো, আপনি এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না। তারপরে উনি টেলিফোন করে, কাকে টেলিফোন করে, সেই 2 হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআই অফিসার, তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল। ওনার মর্জি মতো সবকিছু করতে হবে, ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না, উনি যেভাবে বলবেন সেভাবে করবেন। উনি, আবার বলছি, উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন। কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে একদম নামিয়ে দিয়েছেন।
উনি একটি এক নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক, কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না। কয়েকজন মাত্র উকিল ছিল, ওনার ঘরে কোটারি ছিল, সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো, আর কারুর কোনো মামলা শুনতো না। সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে। সিপিএম এর হাতে, সিপিএম এর উকিলদের হাত ধরে, সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন। সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে। অতএব ওনার রুচিজ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে, যিনি এরকম একটা কথা বলতে পারেন। আমি 2004-এর ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের, 2004-এ। আমি 1981-তে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম। আর ও 2017-তে যখন জজ হয়, তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি। কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য, ওকে সিনিয়র অ্যাডভোকেট ডেজিনেশন পর্যন্ত দেয়নি। তো ও আমার সঙ্গে কি হচ্ছে? আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, আসুন কোন প্ল্যাটফর্মে চলে আসুন, আইন নিয়ে ডিসকাশন হোক। আপনি একটা সবাইকার সামনে 5 পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন, আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিক, যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিক, ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল। অপদার্থ জজ ছিল, অপদার্থ কিছু হালকা ম্যাটার করেছে, সিবিআই ফিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছি। প্রাইমারি টিচার যারা ছিল, তারা প্রাইমারি টিচাররা গত বছর 18 মে না 19 মে, যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো, তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে 6:30 পৌনে 7টার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এটা কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. ওর পরিচয় কেউ কিচ্ছু জানে না, কিন্তু ওকে কেউ কিচ্ছু, ওই জানে না কোথা থেকে কে কি এসছে, ওই কেউ কিছু জানে না। ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো, মাথাটা নিচু করে করে ঘুরে বেড়াতো, হাঁটতে পারতো, কোর্টে বোর্ডে কিছু ছিল না। ওই রাজ্য সরকারের 2-4টে মামলা, মোটর ভেহিকলসের মামলা, এছাড়া মামলা নেই। পিটিশনারদের হয়ে কোনো মামলাই করেনি অজু, কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই। কিন্তু ওই যে বললাম, সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল, তাই জন্য কিন্তু সব জায়গায় প্যানেলে গেছে, এসএসসিতে গেছে, এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে। ও যখন এসএসসি লয়ার ছিল, 50 থেকে 60 খানা ম্যাটারে, কতগুলো পিটিশনার ছিল তার এক একটাতে আমি জানি না, কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়েছিল, কোর্টে চাকরি পাইয়ে দিয়েছিল। যখন ধনকর যখন এখানে গভর্নর ছিল, প্রাক্তন গভর্নর ধনকর ছিল, তখন ও টেলিফোনে ধনকরের সঙ্গে কথাবার্তা বলতো। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে, ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তান, শয়তানের চোখে যে ভগবান হয়, সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। তা ওই একটা অ্যাটাক করেছে, ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয়। বাড়িতে চাপ, 1 মাস আগেও কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। জান দেখুন, আগে কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল। আর একটা বড় কথা বলে দিই, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? ও একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত, তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়, ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ
ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি। থ্যাংক ইউ। আমি একটা সংযোগ করে দিই। একটা জরুরি প্রসঙ্গে কল্যাণদা ছুঁয়ে গেছেন, তার সঙ্গে বলে দিই, এই যে আন্দোলনটা চলছে এসএলএসটি নবম থেকে দ্বাদশ, যাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার এটা সমাধান করতে আন্তরিকভাবে চেয়েছিলেন। আজকে আপনি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করুন যে কারণে এটার ভয়ঙ্কর জট পাকিয়ে সুপ্রিম কোর্টে আটকে এতগুলো ছেলে চাকরি আটছে, সেটা কিন্তু বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি নির্দেশের জন্য। ফলে এই যে ছেলেমেয়েরা আন্দোলন করছে তারাও ক্রমশ বুঝতে পারছেন, একটা ধারণা দেয়া হচ্ছে যে উনি দুর্নীতি ধরছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি যে এই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরির জন্য তৃণমূলের কয়েকজন নেতাকে টার্গেট করে ওনার অর্ডার বা ওনার অবজারভেশন সেটা করতে গিয়ে যদি কোথাও কোনো অন্যায় কেউ করে থাকে উনি নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন, কিন্তু সেটাকে অগ্রাধিকার দিতে গিয়ে উনি এমন পেঁচালো শব্দ ব্যবহার করেছেন, সুপ্রিম কোর্টে সবার চাকরিটা আটকে গেছে। এবার তারা যে বলছেন আমাদের 1000 দিন হয়ে গেল, 1200 দিন হয়ে গেল, যখন একটা মতামত চেয়েছিল যে এদের বিতর্কিতদের রেখে চাকরি না রেখা চাকরি, কিন্তু বাড়তি এসএন পোস্ট নিয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাকিদের চাকরি দিতে চাইছিলেন। উনি এসএন পোস্টটাকে স্যাংশন না দিয়ে রাজনৈতিকভাবে কি করে তৃণমূলকে হেনস্থা করা যায় সেটা করতে গিয়ে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ রাস্তায় বসিয়ে দিয়েছেন, যারা প্রথমে এটাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ভাবছিল, আজকে প্রমাণিত হয়ে গেল যে নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য তিনি কখনো এই হাজার হাজার ছেলেমেয়ের স্বার্থকে বলি দিয়েছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। উনি বলেছেন যে উনি জিতবেন, তৃণমূল নাকি উঠে যাবে, এরম 26-এ উঠে যাবে, এরকম অনেক ব্যক্তি যাতায়াত করবে। আপনাকে কয়েকদিন বাদে ওই মহামহিম থেকে অভিজিৎ দা এইটা আগে আপনি অভ্যস্ত হন, তারপর তৃণমূল নিয়ে ভাববেন। এরম অবস্থা না হয় লোকসভা নির্বাচনের পরে আপাতত কথাটা প্রযোজ্য না হয়ে যায়। আপনি যে প্রথমেই বলেছেন আমি আপাতত বিজেপিতে যাচ্ছি, লোকসভা নির্বাচনের পর আপনার মুখ থেকে বেরিয়ে আসা আপাতত শব্দটা সত্য না হয়ে যায়। দাঁড়াতে বলুন না, ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন, ওকে আমরা হারাবোই হারাবো, কারুর ক্ষমতা নেই ওকে জেতানোর। শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না? ও হচ্ছে একবারে পাক্কা 2 নম্বরই লোক, ওর মতো 2 নম্বরই লোক নেই। ও হচ্ছে করাপ্ট লোক, সব প্রমাণ করে দেবো, সব প্রমাণ হয়ে যাবে। করাপশন মানে শুধু টাকা খাওয়া নয়, করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয়, দ্যাটস অলসো করাপশন। হি ইজ এ ডিসঅনেস্ট, হি ডিসঅনেস্ট, একদম ফ্রড। ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড। আজকে উনি বাজে থার্ড গ্রেডের লোক একটা, থার্ড গ্রেডের থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা। কারুকার কাছে আপনাদের অনেকের মিডিয়ার কাছে ওরা ভগবান, আমাদের কোনো আপত্তি নেই, যা ইচ্ছে ভগবান করুন, ও আসুক না কোথায় দাঁড়াবে, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, যেখানে নাক নাও কেন, ওকে হারাবোই হারাবো, ওকে হারতেই হবে। ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে। ওরা একটা বিচারক হিসেবে একটা ফ্রড বিচারক ছিল একটা। করবার কোনো জায়গা আছে, মানে যেহেতু উনি এখন একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন, অর্থাৎ এখন যখন আপনারা বলছেন তাহলে উনি যে রায়গুলো দিয়েছেন যার জেরে বিভিন্ন সেগুলো কি চ্যালেঞ্জ করার কোনো আইনি প্রভিশন আছে? 85% জাজমেন্ট এন্ড অর্ডার হ্যাভ বিন সেট অ্যাসাইড। ওনার 85% জাজমেন্ট অর্ডার হাই অ্যাপিল কোর্ট নাহলে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করেছে। 15% এর মতো আছে যেগুলো পেন্ডিং রয়েছে, সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেব যে পলিটিক্যালি মোটিভেটেড, সেটা নিঃসন্দেহে নেবো। আবার কোর্ট কি ডিসাইড করবে তাই হবে। হুম।
কে কবে থেকে করতে আরম্ভ করলো? আরে কবে থেকে করতে আরম্ভ করলো? আগে তো কোর্টে বলতো আমি ভগবানে বিশ্বাস করি না, আবার কবে থেকে বিশ্বাস করলো? বিজেপিতে যাওয়ার পর থেকে। বললাম না, ও যে কি জিনিস সব বুঝতে পারবে। এবার তো আসবে কাছে, দূর থেকে দেখতে তো, দূর থেকে দেখতে অনেক কিছু ভালো লাগে, এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিস ও। এবার তোমাদেরও গালাগাল দেবে, চিন্তা করার কিছু কারণ নেই। কে ওর মনে করাতে কিছু এসে যায় না তো। ও কে হরিদাস পাল যে ও মনে করলো কি না করলো তাতে কিছু এসে যায়? সে তো বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না, তাও করে না। ও তো ডিক্টেটরশিপে বিশ্বাস করে, তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে। ভারতবর্ষে পশ্চিম বাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে, পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে এতগুলো সাংসদ দিয়েছে, পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে। ও হরিদাস পাল কে বলার? তৃণমূলে আছে কি না আছে? আরে বললাম না, ভুসি মাল একটা, একবারে ভুসি মাল। দেখতে থাকো দেখতে থাকো, দূর থেকে দেখেছো, বড্ড ভালো লেগেছে, কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না। এইবারে দেখবে ওর শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে। এক নম্বরের ভুসি মাল, দু নম্বরই মাল, একদম পুরো দু নম্বরই মাল। কথাই ভালো করে বলতে পারে না। ওই ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা। দেন বলো, দিতে বলো না আমাকে। 4 বছর না করে কি বলছো? আমি দেখো না তুমি করবে, আর কিছু করতে পারো না। দেখো এইবার তো কাছে আসবে, একদিন তো দূর থেকে দেখেছো, দূর থেকে দেখেছো। সেই যেমন মা দুর্গাকে মঞ্চে তুলে দেয় না, সেই তো দুর্গা দেখেছো আর কি, বা মাইলট করেছো ভয় খেয়ে। এবার তো কাছে আসবে, তোমাদের কাছের মানুষ হবে না। কিছু কিছু সাংবাদিকের তো বড্ড কাছের মানুষ। তবে হ্যাঁ, দুর্ভাগ্য একটা জিনিস, সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের, কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেল। I am just giving in English first. Let me tell. I'm coming. A judge joining BJP, at least he has expressed opinion that he will be joining BJP. Does it indicate that judiciary has been completely compromised with the interference of politics? I can say this much, that the peoples of this country and the lawyers, prudent lawyers, they are losing their confidence on judiciary. And of course, judges. Although all the judges are not responsible for diminishing the stature and of the status of the judiciary, but few persons like Justice Ranjan Gogoi, Justice Satta Shivam, that the present one, Justice Gangopadhyay, they have diminished the status and the Indian judiciary itself. It has been started from 2014, when Narendra Modi became the Prime Minister of the country. One after another offer had been given to the ex-CGIs when they were sitting judge. And it is that now people is thinking, all are thinking, their important judgments were subject matter, were consideration of political consideration, and very important matters had been taken. Justice Satta Shivam was made governor. Justice Ranjan Gogoi, after the retirement, has made member of parliament. And now Justice Abhijit Gangopadhyay, when during his tenure, he resigned it. Therefore, of course, now question is coming in our mind. Whenever I am arguing and going to the court and arguing a matter, I am in a double thought whether this judge really can give a justice to us, because he may go to the political party any day. Narendra Modi very calculatedly, very deliberately had made this entire all organization political. He is trying to do it. He has politicized CBI. He has politicized ED. He has been trying to politicize also the judiciary, and for that reason, few judges have been brought into the politics. Mr. Arun Jaitley, when he was the
leader of the Lok Sabha, Rajya Sabha, opposition leader of the Rajya Sabha, he has said very categorically, I can remember that his words. Arun Jaitley says that if the judges accept any political appointment, the people will not have the confidence amongst the judges. It will destroy the dignity and belief, trust has been conferred upon the judiciary itself. There should be some time, cooling period. That cooling period should be there. Must at least few years should be a cooling period. But these are the judges. They have been politically, they have achieved so many things. That is the reason they are in a hurry to go into the politics. So today he said that I have approached BJP. BJP has also approached me. He has resigned just yesterday. So if a sitting judge has been approached by BJP, therefore he was a political corrupt judge in the judiciary. Political corrupt judge in the judiciary. Exactly, that is the reason he was a political. He has said 3 months, but I have said it before 8 months that he will be resigning. He will be resigning from the post just before Lok Sabha election. I have discussed these things amongst the lawyers of the Calcutta High Court on so many times. Everyone, and one, I just tell you, today I am telling you, I said it to one of my junior in the month of April 2023, and he made one Facebook posting in April 2023. In that time, in the Facebook he posted that one of the member of the Calcutta High Court legal fraternity was going to be a member of the Rajya Sabha. He has said that. Without naming him, today it has been proved, instead of Lok Sabha, Rajya Sabha, he is going to contest. It is not today's. It will find from April 2023, and this Facebook posting was done by Sri Suman Sengupta advocate. Just see. And that possibly, if I am right, that was a Friday. উনি মহিলাদের সম্মান ইত্যাদি নিয়ে অভিজিৎ বাবু আরেকটা কথা আমি বলে দিই, বলতে বলতে আমি চলে গেছিলাম, সরি। জানেন, একজন মুসলিম পিটিশনার দাঁড়িয়ে আছে, কোর্টে ঢুকেছে, তাকে বলেছে এটা কি মসজিদ নাকি? দাড়ি ফাড়ি নিয়ে এখানে কোর্টের মধ্যে ঢুকে গেছেন, বেরোন কোর্ট থেকে। একজন হেডমাস্টারকে ডেকেছিল, সেই মামলাটা আমি পরে অ্যাপিল করে স্টে করেছিলাম। তার চাকরি ওখান থেকে তাকে ডিমোট করেছিল, করে বলে বেরো, কোর্ট থেকে বেরো, কোর্ট থেকে বেরিয়ে যাও। এই সমস্ত অসভ্যতা করতো। দিনের পর দিন একটা লোক কিভাবে কলকাতা হাইকোর্টে অসভ্যতা করেছে, যারা লয়ার আছে তারা দেখেছে। একটা অসভ্য থার্ড গ্রেডের লোক একটা, কি করে লোকটা জজ হলো, কি করে লোকটা জজ হলো? আমার মনে হয় ওর একটা মেন্টাল ট্রিটমেন্ট হওয়ার দরকার আছে। ওকে একটা মানসিক হসপিটালে ওর একটা ট্রিটমেন্ট হওয়া উচিত। ও সত্যি সত্যি স্ট্যান্ডার্ডের আছে কিনা একটা বড় নিউট্রাল মেডিকেল সেন্টারে নিয়ে ওকে আগে চেক আপ হোক। ও যদি হিম্মত থাকে ওই চ্যালেঞ্জটাই ও গ্রহণ করুক, যে ও পাগল না ঠিক আছে নর্মাল ম্যান, ওটাকে দেখতে হবে। কিন্তু শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টেচারে আজ চলে গেছে না, সেই স্টেচারে যে ওর রাজনৈতিক বাবারা এখন যারা আছে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় খায়। ঠিক আছে, যে ঠিক আছে জান, শুনে নিন, ভয় খায়। রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের বুকে, দিল্লির বুকে গত বছরে যে আন্দোলন হয়েছে, দিল্লিতে এমন আন্দোলন কখনো হয়নি। আমাকে এখনকার গভর্নর যিনি আছেন, তিনি আমাকে দার্জিলিংয়ে বলেছিলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন মুলায়ম সিং যাদব যুব নেতা ছিল, যখন শারদ পাওয়ার যুবক বয়সের নেতা ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়
যুব নেত্রী ছিল। এটা কিন্তু আমাকে এখনকার যে গভর্নর তিনি আমাকে কিন্তু বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রচুর সম্ভাবনা, তাই ভয় এত। কেন? কেন একটা ছেলের পিছনে এত বড় লাগতে হচ্ছে? কেন একটা ছেলের পিছনে বিজেপিকে পুরো নেমে পড়তে হচ্ছে? কেন একটা ছেলের জন্য নির্মলা সীতারামনকে পার্লামেন্টে স্টেটমেন্ট করতে হচ্ছে? কেন একটা ছেলের জন্য বারবার ইডি সিবিআইকে ডাকা হচ্ছে? কেন একটা ছেলের জন্য বারবার ডায়মন্ড হারবার নিয়ে অ্যাটাক করা হচ্ছে? কখন অ্যাটাক করে, কখন বলে, যখন তার মধ্যে ভায়াবিলিটি থাকে। কিন্তু অভিষেককে এইভাবে নষ্ট করা যাবে না। অভিষেকের গায়ে এতটুকু আঁচড় ওরা কাটতে পারবে না। বললাম তো, ওর রাজনৈতিক বাবারা এখন যারা আছে, ও তো অনেকগুলো রাজনৈতিক বাবা এখন অনেকগুলো হয়েছে। একটা তো পা ধরে পড়ে রয়েছে, আরো এদিক ওদিক রয়েছে, কেউ কেউ আবার কনস্টিটিউশনাল পোস্টেও বসে রয়েছে, কেউ বাজাতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দেয়া, ও যখন জজ ছিল চেষ্টা করেছিল অভিষেককে অ্যারেস্ট করে ঢোকানোর, পারেনি। কিসের কনস্পিরেসি? কেন ওখানে শুভেন্দু আছে বলে? মানে কত বড় 2 নম্বরই লোক বলো, এর চেয়ে 2 নম্বরই লোক কিছু নেই। ওসব করাপশন না, ও নিজেই করাপ্টেড, আমি তো বলছি। জানি না এখন শুভেন্দুর কাছ থেকে কত টাকা খেয়েছো। আর একটা হচ্ছে যে এটা তো বিজেপি এনেছিল। আজকে উনি যে নারদটা নিয়ে হঠাৎ ক্লিন চিট দিতে নেমেছেন শুভেন্দু অধিকারীকে, আর ওনারই তো প্রিয় সিবিআই, উনিই তো কথায় কথায় সিবিআই ডাকেন, সিবিআই দেন। তো এখন সেই সিবিআই এর এফআইআর নেমড হচ্ছে শুভেন্দু অধিকারী। তো আজকে সেই তদন্তের আগে উনি হঠাৎ সার্টিফিকেট দিতে বসলেন কেন, ক্লিন চিট দিতে বসলেন কেন? আর একটা বিষয়, উনি তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো এনেছেন তার প্রত্যেকটা কিন্তু তিনি এস্টাবলিশ করতে পারবেন না একটা রাজনৈতিক কুৎসা যেটা বিরোধীরা করে, আর সেগুলো বিজেপির মধ্যে রয়েছে। উনি আজকে মা বোনেদের সম্মান ইত্যাদি অনেককে অনেক কথা বললেন, ভালো। তো অভিজিৎ বাবু আপনি কি তো ওকে বলো না মণিপুরে যাক। না ব্রিজভূষণের পাশে বসে দেখবেন কেমন লাগে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব, ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে, কুস্তিগির, সাক্ষী মালিকরা, শ্লীলতাহানির অভিযোগ, বিজেপির সাংসদ, দিনের পর দিন তারা রাস্তায় আন্দোলনে, কোথায় থাকে আপনার বিবেক? সেই ব্রিজভূষণ যেখানে বসে আছে আপনি সেই দলে, সেই ব্রিজভূষণের পাশে বসার স্বপ্ন দেখছেন, আর আপনি বলবেন যে আপনি হচ্ছেন বিবেকের ভূমিকায় অভিনয় করছেন? এ হতে পারে না। না, এটা দুটো একদম আলাদা বিষয়। আমাদের একটি মিডিয়া হাউসেরই অনুষ্ঠানে ঘটনাচক্রে ওনার আমার সঙ্গে আলাপ হয়, এটা আমি ক্লিয়ার করে দিই। সেটা একটি মিডিয়া অনুষ্ঠানের ছিল, আলাপ হয়। উনি খুব রসিকতা করে আমার সঙ্গে সুন্দর করে কথা বলেন, আমিও কথা বলি, এবং সৌজন্য দেখিয়ে উনি বলেছিলেন এরপরে কখনো হাইকোর্টে এলে আপনি আমার মানে জানাবেন। আমি এরপর যখন হাইকোর্টে গেছিলাম, আমার হাতে প্রায় ঘন্টা দেড়েক সময় ছিল, আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম, উনি সঙ্গে সঙ্গে ডেকে নেন। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু আমার একটা মিলছে না, সেটা যেহেতু ব্যক্তিগত স্তরের, সেটা আমি আর প্রকাশ্যে এখন বলতে চাই না। আমি এইটুকু অবাক হয়ে যাচ্ছি যে উনি তো অভিষেকের গুণমুগ্ধ ছিলেন, তাহলে হঠাৎ উনি কি করে অভিষেককে এত আক্রমণ করছেন? এর পেছনে কি রহস্য আছে আমি এটাই বুঝতে পারছি না। বাকি ওনার সঙ্গে শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে উনি আমার লেখা কাগজে পড়েন, আমি সেটা শুনে আমার ভালো লেগেছে, আমি বই পাঠিয়ে দিয়েছি, এরকম কোনো বিষয় না। এবং উনি যদি বিজেপিতে যোগ না দিতেন, হয়তো আমি আমার নতুন বইগুলো নিয়ে ওনার সঙ্গে দেখাও করতে যেতাম। কিন্তু উনি অভিষেক যে নতুন প্রজন্মের মধ্যে এত ভালো উঠে আসছেন, মানে অভিষেকের গুণমুগ্ধ ছিলেন, সেখানে রাতারাতি কোন কারণে যে হঠাৎ সেটা হয়তো বিজেপিতে যেতে হচ্ছে বলে, বা একটা কোনো আমাকে এমপিটা হতে হবে, আমাকে বিজেপিতে যেতে হবে। আর একটা হচ্ছে অভিষেকের তরফ থেকে, ওটা কল্যাণদা বেটার বলতে পারবে, ওনার কোর্টে বসে উনি মুখপাত্রদের আক্রমণ করেছেন। কেন? আমরা মুখপাত্ররা সবাই, মানে যারা মুখপাত্র এখন আছেন বা যারা আগে ছিলেন, তারা যারা, যে ওনাকে কেন আক্রমণ করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে উনি কখনো
ওনাকে তো বারবার বলা হয়েছে উনি কোনো মামলা করছেন, মামলার রায় দেবেন ইত্যাদি। উনি তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পার্টি, আমাদের নেতা, আমাদের নেত্রী এই জড়িয়ে বারবার বারবার এই কথাগুলো বলেছেন। সেইখান থেকেই এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। আর একটা হচ্ছে অভিষেক ওনার এই ধরনের কিছু মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেটা কিন্তু এখনো পেন্ডিং আছে। অভিষেক কিন্তু বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন। সেই মামলার ফয়সালা হয়নি, তার আগে উনি রণে ভঙ্গ দিলেন। আমি যদি ভুল না করি, কল্যাণ দা একটু বলে দাও এটা। না, আমি একটু কুণাল যা বললো, কুণাল তো একরকমের ইন্টারপ্রিটেশন দিল, আমার ইন্টারপ্রিটেশনটা ওই যে কুণাল সম্বন্ধে যে প্রশ্নটা করলে একটু অন্যরকম আছে। সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ও একটি কিন্তু ঝান্টু জিনিস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ঝান্টু জিনিস। ও জানে যে কুণালকে যদি আমি একটুখানি বেশ পটি রাখি তাহলে হয়তো অ্যাটাকটা আমার কম হবে। কুণাল ভালো, কুণাল ভালো, কুণাল ভালো, ওর এইটাই হচ্ছে প্রসিডিওর। এই যেমন হাইকোর্টে গেলে, ওর কোর্টে গেলে ও কি বলতো আমাকে, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আমি আপনার কাছে আইন শিখছি, আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আরো আসুন, আমি আপনার কাছে শ্রদ্ধা করি। কারণ যে যাতে না বেশি ঝাড়ি, ও ঝাড়কে খুব ভয় খায়। এবারে রাজনীতিতে এসে পলিটিক্যাল খাওয়া, এবার একদিন তো বলতে পারিনি অনেক কিছু, আর তো কন্টেম্প হবে না। না এখন হ্যাঁ 420 লোক একদম, ও জানে ও ঝান্টু, এক পুরো ঝান্টু। কুণালকে একটুখানি ঠিকঠাক করে সেট করে রাখতো, যাতে কুণাল আবার প্রেসে যে আবার উল্টো পাল্টা বেশি না বলে দেয়। কুণাল তো খুব স্ট্রেট কাট কথা বলে। তা যাই হোক, কুণালেরও একটা, যাই হোক, যদি না বলে। এটা এটা এখন একটা পরিষ্কার কথা যে একটা ব্যক্তিগত যোগাযোগ পরিচয় এটা আলাদা, কিন্তু কেউ যদি আমার যেটা অস্তিত্ব, আমার যেটা পরিবার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে যদি কেউ রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ করে, ব্যক্তি আক্রমণ করে, কুৎসা করে, তখন আমি নিশ্চিতভাবে তাকে সমান ভাষাতেই আমি সেটা ফেরত দেব। তার মানে এই নয় যে সেখানে আমি না না, তুমি বিগলিত হওনি। ও বলছি যে ও হচ্ছে জান্টু জিনিস। ও একটু মানে সেট করে করে, লাইন করে করে, ও তো লাইন বাজলো। ও সিপিএম এর সঙ্গে লাইন করে, যে লাইন করে ব্রিফ পেয়েছে। ও সিপিএম এর সঙ্গে লাইন করে, যে লাইন করে প্যানেলে ঢুকেছে, এসএসসির প্যানেলে ঢুকেছে। আমরা বরং ও পুরোটাই লাইন। আমরা আরেকটা বলি, সবই বলা হলো, সিপিএম আর কংগ্রেস এবার বলুক এতদিন কাকে নিয়ে নাচছিল। সিপিএম আর কংগ্রেস, আমি গর্ব করে বলছি, তৃণমূল দল এবং তৃণমূলের মুখপাত্ররা যাদের উনি বারবার অ্যাটাক করেছেন, আজ প্রমাণিত হয়ে গেছে তারা সঠিক লোক চিনেছিল এবং আসল লোককে আক্রমণ করেছে, যে মুখোশ পরা ভারতীয় জনতা পার্টি। আজকে তো সিপিএম কংগ্রেসকে বলতে হবে, বিকাশ বাবু আর বিকাশ বাবুর সঙ্গে যারা থাকেন তাদের বলতে হবে, রোজ টিভিতে গিয়ে বড় বড় করে তৃণমূলকে গালাগালি। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন আমরা সমালোচনা করেছি তখন আমাদের বলা হয়েছে এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, বিচারপতিকে ইয়ে করা যায় না। সিপিএম আর কংগ্রেস আজকে কৈফিয়ত দিক যে তারা তাদের যাকে নিয়ে মাতামাতি করছিল, তারা আজকে তারা কি বলবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো। না, ওটা তো ওটা নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা তো প্রশাসন, রাজ্য সরকারের ব্যাপার। আর কোর্টের ব্যাপার হচ্ছে, কোর্টের বিভিন্ন স্তর থাকে। কোনো একটা জায়গায় রায় হয়েছে, আইনে অবকাশ আছে যে তার ঊর্ধ্বতর যে আদালত সেখানে যাওয়ার, এগুলো সরকার প্রশাসন দেখছে, এক্ষুনি এই নিয়ে কোনো মন্তব্য নেই। এগুলো হয়ে গেছে। হুম। রাজ্য পুলিশের এত অতিরিক্ত ইচ্ছা কেন, কেন তদন্ত করতে চাইলো, ডেডলি ওয়েপন নিয়ে পরিকল্পনা করে মারধর করা হয়েছে, এগুলো উল্লেখ করা হয়েছে অবজারভেশনে। এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটা আদালতের বিষয়টা, শুনানির বিষয় রয়েছে, যারা রাজ্য সরকারের প্রতিনিধি তারা দেখছেন। আরেকটা হচ্ছে যে ইলেকশন কমিশন বক্তব্যে বলছেন এবার থেকে জেলাতেও ইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দা ইলেকশনের কাজে তারা ইনভলভ থাকবে, নজরদারি করবে। হঠাৎ করে প্রার্থীদের বিষয় বা ইলেকশনে ইডি কে জেলায় দেওয়ার কি প্রয়োজন হলো বা কেন্দ্রীয় গোয়েন্দাদের? এটা অত্যন্ত আপত্তিকর।
তার কারণ হচ্ছে ইলেকশনটা ইলেকশন কমিশন করবে। যেভাবে কেন্দ্রীয় সরকার এজেন্সিকে বিরোধী দলকে দমন পীড়নের জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে, সিবিআই, ইডি, এনআইএ ইত্যাদি, নির্বাচনে সেখানে যদি এজেন্সিকে ব্যবহার করা হয় নির্বাচন কমিশনের কাজে, কেন সেটা মানে কোন কারণে, কিসের জন্য? কমিশনের যে স্ট্রাকচার, তাতে তো যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে, সেখানে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সি লাইক ইডি তাদের ব্যবহার করা, এটা বৃহত্তর কোনো পরিকল্পনা, বৃহত্তর কোনো ষড়যন্ত্র মাথায় না থাকলে এটা হয় না। দেখুন, যেটাই হোক, কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সবকিছু ৮ দফায় ভোট, সবকিছু করেও বাংলার বুকে ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিকে হারতে হয়েছে। ওনারা হয়তো আরো বেশি করে ঝাঁপিয়ে পড়তে চান, কারণ জনগণের সমর্থনটা তৃণমূলের সঙ্গে। ওনারা এজেন্সির অপব্যবহারে নানাভাবে হ্যারাস করে, বিরোধীদের বিরুদ্ধে কুৎসা করে, মানে ওনাদের বিরোধীদের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে তৃণমূলের প্রার্থীদের হ্যারাস করার কোনো পরিকল্পনা আছে কিনা সেগুলো তো সতর্ক থাকার দরকার। শেখ শাহজাহান যেহেতু প্রভাবশালী নির্বাচিত জনপ্রতিনিধি, সাধারণ মানুষ নয়, ওদের তাকে সিবিআই তুলে দিতে হবে, হাইকোর্ট বলছে। এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ইতিমধ্যেই যা যা করার আমাদের সরকার প্রশাসন তারা খতিয়ে দেখছেন, ফলে এখানে দলের আলাদা মন্তব্যের এই মুহূর্তে অবকাশ নেই। ওকে, থ্যাংক ইউ।